প্রচিত গুপ্তর গল্প ২২শে শ্রাবণের গল্প। প্রেম হলেই যে বিয়ে হবে এমন কোনো নিয়ম নেই, বরং প্রেম হলে বিয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। আকছার ঘটছে, ঘটার যুক্তিসঙ্গত কারণও থাকে। কখনো ছেলে মেয়ের তুমুল ঝগড়া হয়, কখনো ছেলে আরও সুন্দরী প্রেমিকা জুটিয়ে ফেলে, কখনো আবার মেয়ের জন্য বাবা দুম করে মোটা মাইনের পাত্র পাকড়ে ফেলে। সহজ সরল মেয়ে কি করবে সে? মোটা মাইনের পাত্র ফেলে বেকার প্রেমিকের জামা ধরে ঝুলে পড়বে? এ কাজ কখনো করা যায়? বাবা মা দুঃখ পাবে না? মেয়ে যে কাউকে দুঃখ দিতে পারে না। কখনো ঘটনা ঘটে আচমকা, কিছু বোঝার আগেই শত্রুপক্ষ প্রেমের উপর বোমিং করে চলে যায়। বলা নেই কওয়া নেই, বড় মাসির ননদের ছেলে আমেরিকা থেকে উড়ে আসে দুম করে। রূপসী প্রেমিকাকে বিয়ে বাড়িতে দেখে পাগল পাড়া অবস্থা। এমন সুন্দরী নাকি সে শেষে দেখেছিল মাদ্রিদে। বাঙালি মেয়েও এত সুন্দরী হয়? বোঝো কাণ্ড। এরপর আর কে তাকে আটকাবে? ভস করে বিয়ে করে ভুস করে উড়ে চলে যায়। শর্ট টাইমে বিয়ে বলে প্রেমিকা বেচারি প্রেমিককে বলার সময়ও পায় না। প্লেনে উড়ে যেতে যেতে ভাবে, ইস, আমি যদি সীতা হতাম। রামচন্দ্রকে পথ দেখানোর জন্য গায়ের গয়নাগুলো খুলে প্লেনের জানলা দিয়ে ফেলতে ফেলতে যেতে পারতাম। যাক, এ জন্মে যা হওয়ার হয়ে গেছে, পরের জন্মে আমি ঠিক সীতা হব। এখানেই শেষ নয়, প্রেমের পর বিয়ে না হওয়ার আরও কারণ আছে। অনেক সময় মৃত্যু পথযাত্রী ঠাকুমার কথা রাখতে নাতি বাধ্য হয়ে প্রেমিকাকে বিয়ে করতে পারে না। এমনকি ঠাকুমা হলে একটা কথা ছিল, মৃত্যু পথযাত্রী ঠাকুমা আলাদা ব্যাপার, তার শেষ ইচ্ছে রাখতেই হয়। প্রেম মন থেকে ঝেড়ে ফেলে ছেলে ৩টে বাড়ি, ৪টে গাড়ি, ১০ বিঘে জমি, ২টো পুকুরের মালিকের ক্লাস ৮ পাশ করা শ্যামলা মেয়েকে বিয়ে করে ফেলে। এইসব ক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়েই নাতির বিয়ের পর ঠাকুমা ম্যাজিকের মতো সুস্থ হয়ে ওঠেন। অন্তত ছেলে তো সেরকমই বলে। এবছর শ্রাবণ মাসের অবস্থা টাইট। মাস শেষ হতে চলল, বৃষ্টি বাদলার দেখা নেই, একেবারে খটখটা। এই সময়ে প্রেম ও বিয়ে নিয়ে এত বকবক করার কারণ কি? কারণ আমার এবং তুলির বিয়েও ভেঙে গেছে। সেটা বলার জন্যই তো এত বড় ভূমিকা। তবে আরও ৫ জন প্রেমিক প্রেমিকার বিয়ে ভাঙার সঙ্গে আমাদের বিয়ে ভাঙার কোনো মিল নেই। আমাদের বিয়ে কোনো সুন্দরী মেয়ে, আমেরিকা থেকে উড়ে আসা ননদের ছেলে, বাবার পাকড়াও করা মোটা মাইনের পাত্র, মৃত্যু পথযাত্রী ঠাকুমা ভাঙেনি। আমাদের বিয়ে যিনি ভেঙেছেন তার নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, অরিজিনাল রবীন্দ্রনাথ। ২৫শে বৈশাখে যার জন্ম, মৃত্যু ২২শে শ্রাবণে। তিনি এই কাজটি করেছেন আমার বাবা শ্রী ভূপতি হালদারের মাধ্যমে। বুড়ো মানুষেরা মৃত্যুর পরও অন্যের মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। এই বিয়ে ভাঙার জন্য আমার প্রেমিকা তুলি আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। কি আশ্চর্য! বিয়ে তো আমি ভাঙিনি, বিয়ে ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাইয়া বাবা। বিয়ে ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাইয়া বাবা। আমি তো তুলিকে ভীষণ ভালোবাসি, আমি তাকে বিয়ে করতেই চাই। তাহলে আমার উপর কেন প্রতিশোধ? তুলি আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, আই শ্যাল কিল ইউ। আমি দোতলা থেকে পা টিপে টিপে নামছি। আওয়াজ হতে পারে বলে জুতো পরিনি। জুতো আমার হাতে। এই মুহূর্তে বাইরের কেউ দেখলে আমাকে চোর ভাববে চোর চুরি সেরে সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে যাচ্ছে। কথাটা অর্ধেক ঠিক, অর্ধেক ভুল। আমি চুপি চুপি সিঁড়ি দিয়ে নামছি ঠিকই, কিন্তু আমি চোর নই। আমি এ বাড়ির ছেলে। এ বাড়ির ছেলে হয়েও আমি চোরের মতো আচরণ করছি কেন? করছি তার কারণ আজ শ্রাবণ মাসের ২২ তারিখ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। কথাটা শুনে অবাক লাগছে? অবাক লাগবারই কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে আমাকে চোরের মতো আচরণ করতে হবে কেন? একটু গোড়া থেকে বলে নেই। যদিও হাতে বেশি সময় নেই, সংক্ষেপে যতটা পারি বলছি। আমার নাম নিখিলেশ। নর্মাল নিখিলেশ নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ। আমার বাবা এই নাম রেখেছেন। আমার বাবা ভূপতি হালদার একজন রবীন্দ্র পাগল মানুষ। রবীন্দ্রনাথে পাগল বহু মানুষই, কিন্তু আমার বাবার পাগলামি বাড়াবাড়ি ধরনের পাগলামি। বৈশাখ আর শ্রাবণ মাসে মানুষটা প্রায় সর্বক্ষণ চোখ দুটো আধ বোজা করে থাকেন, ধ্যানের মতো ভঙ্গি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণের সময় জোড় হাত কপালে ঠেকান। মাঝে মধ্যে মনে হয় যদি সম্ভব হতো উনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জুব্বা পরতেন, লম্বা দাড়ি রাখতেন,
তারপর ছাতা হাতে 18 নম্বর ট্রামে উঠে অফিস যেতেন। কন্ডাক্টর টিকিট চাইতে গিয়ে থমকে যেত। মানুষটাকে চেনা চেনা লাগে না? পুত্রের জন্মের খবর পেয়ে বাবা একটুও সময় নষ্ট করেননি। আলমারি থেকে রবীন্দ্র রচনাবলীর সেট নামিয়ে নিলেন। নামিয়ে ফরফর করে গল্প, উপন্যাস, গান, কবিতা, নাটক, এমনকি প্রবন্ধ ও চিঠিপত্রের পাতাও উল্টোতে থাকলেন। যেখানেই কোনো নাম পান থমকে যান। মনে ধরলে নোট রাখেন, না ধরলে বাদ। শেষ পর্যন্ত নাম চূড়ান্ত হয় নকআউট সিস্টেমে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। ফাইনাল লড়াই হয় ঘরে বাইরের নিখিলেশ আর নষ্টনীড়ের অমলের মধ্যে। টাফ ফাইট। শেষ পর্যন্ত নিখিলেশ যেতে এবং আমার ঘাড়ে চেপে বসে। বাবা নাম নিয়ে ছুটলেন নার্সিংহোম। নার্সিংহোমের বেবিকটে আমি শুয়ে আছি। বাবা ঝুঁকে পড়ে পরম আদরে ডাকলেন, বাবা নিখিলেশ, নিখিলেশ সোনা আমার। আমি চিৎকার দিলাম। আয়ামাসি পাশেই দাঁড়িয়েছিল গদগদ মুখে। বাবা আয়ামাসির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ছেলের নাম পছন্দ হয়েছে। বড়দের সঙ্গে শিশুর এটাই তফাৎ। বড়রা পছন্দ হলে হাসে, শিশুরা আচরণ করে উল্টো। তারা কাঁদে, কেঁদে বলে আমি খুশি। আয়ামাসি একগাল হেসে বলে, ঠিক কইছেন। শিশু মানুষের সবই উল্টো পাল্টা। ওরা খুশি হইলে কান্দে, আবার অত্যন্ত খুশি হইলে অনেক সময় হাগামুতাও কইরা ফেলে। আমার মনে হয় আপনার পুলাও তার নাম শুইনা অত্যন্ত খুশি হইছে এবং হাগামুতা কইরা ফেলাইছে। সরেন, একবার দেখা লই। আমার বাবা সরে দাঁড়ালেন। সত্যি আমি অত্যন্ত খুশি হয়েছে কিনা তা দেখবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন। এ সবই শোনা কথা, কোনো কনফার্মেশন নেই। সত্যি কিনা জোর দিয়ে বলতে পারবো না। সত্যি হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। পাকাপাকি বলতে পারবেন ভূপতি হালদার। বলা বাহুল্য, তাকে এইসব অর্বাচীন প্রশ্ন করার সাহস আমার নেই। তবে আমার মা যে নিখিলেশ নামে ঘোরতর আপত্তি করেছিলেন সে বিষয়ে আমি নিশ্চিত। মা নিজেই সে কথা বলেছেন। নিখিলেশ শুনে মা নাকি বলেছিলেন, এ মা, নিখিলেশ আবার কি? আজকের দিনে ছেলেপিলেদের আবার এরকম নাম হয় নাকি? ছি 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 ছি। বাবা গম্ভীর গলায় বললেন, আজকের দিনে ছেলেপেলেদের কি ধরনের নাম হয় সোহিনী? মা লজ্জা লজ্জা মুখে বললেন, আমার দুটো লিস্ট আছে। মেয়ে হলে একটা, ছেলে হলে আর একটা। এতদিন কাউকে বলিনি, আজ তোমাকে বলছি। নার্সিংহোমে ভর্তি হওয়ার সময় সেই লিস্ট আমি লুকিয়ে সঙ্গে এনেছি। দাঁড়াও, পড়ে শোনাই। কথা শেষ করে মা বালিশের তলা থেকে কাগজের টুকরো বের করেন। কিন্তু বাবা মাকে পড়বার সুযোগ দিলেন না। শান্ত গলায় বললেন, নিখিলেশ নামটা আমার নয় সোহিনী। এই নাম আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে সংগ্রহ করেছি। তোমার নামের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম গ্রহণ করাটাই কি বেশি বুদ্ধিমানের কাজ হবে না? তুমি কি বলো? মা ঠোঁট উল্টিয়ে বললেন, এই হাবিজাবি নামের জন্য রবীন্দ্রনাথের কি দরকার ছিল? এ তো আমিও দিতে পারতাম। বাবা আরও গম্ভীর হয়ে বললেন, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। হয়তো দিতে পারতে, কিন্তু তোমার নিখিলেশ আর রবীন্দ্রনাথের নিখিলেশ এক হতো না। আমার সিদ্ধান্তই ফাইনাল। ছেলের নাম নিখিলেশই থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ। শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ কথাটা বলার মধ্যে আমার বাবা এক ধরনের গর্ব প্রকাশ করেছিলেন। আমার মা তাতেও ভোলেননি, তারপরেও প্রতিবাদ করেছেন। দেখবে ছেলেই একদিন নিজের নাম নিয়ে রাগ করবে, তার বন্ধুরা যখন হাসি ঠাট্টা করবে আমাদের এসে কথা শোনাবে। বাবা নির্লিপ্ত গলায় বলেছিলেন, তোমার ছেলে যদি মূর্খ হয়, তার বন্ধুরা যদি মূর্খ হয়, তার জন্য আমি কি করব? রবীন্দ্রনাথকে ফেলে দেব? যদি তাই চাও হবে। তুমি নার্সিং হোম থেকে বাড়ি ফিরে রবীন্দ্র রচনাবলীর পুরো সেট ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। কেউ যদি বলে, এ কি করছেন আপনি? রবীন্দ্র রচনাবলী ফেলে দিচ্ছেন? তুমি বলবে, আমার ছেলে মূর্খ, তাই ফেলছি। মায়ের এই দুশ্চিন্তা অমূলক প্রমাণিত হল। হওয়ারই কথা। বন্ধুরা আমার নাম নিয়ে কোনো রকম হাসি ঠাট্টা করল না। বন্ধুরা কখনো নাম নিয়ে ভাবে না। তাদের কাছে কায়দা মার্কা নামও যা, ফেলা ছাড়া নামও তাই। তারা যেমন তৃষ্ণিক, অরিঞ্জয়, ঋষভ, সায়নকে ভালোবাসে, তেমন পচা, ঘণ্টা, ভটুকেও ভালোবাসে। বড় হওয়ার পর আমার বেলাতেও তাই হলো। নিখিলেশ নামে কারো কিছু এসে গেল না। ভালোও বলল না, খারাপও বলল না, কেউ মাথায় ঘামালো না। আমিও রবীন্দ্রনাথের কথা বেমালুম চেপে গেলাম। তবে অনেকেই নামটা ঝেড়ে ঝুড়ে নিজের মতো করে ছোট করে নিয়েছিল। কেউ ডাকত নিখিল, কেউ ডাকত খিল, কেউ ডাকে নীলে। এখন তুলি আদর করে ডাকে নি।
আদরের মাত্রা বাড়লে নিসম্বোধনে মোবাইলে চিঠি পাঠায়। আদরের মাত্রা বাড়লে নিসম্বোধনে মোবাইল চিঠি পাঠায়। একটা চিঠি তো তার খুবই ফেভারিট, প্রায় মেসেজ করে। নি, অনেকে ভেবেচিন্তে দেখলাম তোমার মতো একজন হ্যাবলা ক্যাবলা ছেলের সঙ্গে আমার পক্ষে আর সম্পর্ক রাখা ইম্পসিবল। সুতরাং এখানেই দি এন্ড। নি, তুমি মানে মানে কেটে পড়ো। তবে এসব অনেক পরের কথা। তুলির সঙ্গে আমার প্রেম হয়েছে কলেজ ছাড়ার পর। এই হলো আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড। ও, একটা কথা বলতে ভুলে গেলাম। আমার বোনের নাম কুমুদিনী, ডাকনাম কুমু। বলা বাহুল্য, এই নামও আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সংগ্রহ করেছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই শুনতে পাচ্ছি নিচের ঘরে মা গাইছেন, যেতে দাও গেল যারা, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার। গানের মধ্যে অনেক ইনফরমেশন। গান বলছে এখন অন্ধকার রাত এবং বাইরে বৃষ্টি হচ্ছে। রাত কত তারও একটা মোটামুটি আন্দাজ পাওয়া যাচ্ছে। রাত বেশি, সেই কারণে সবাই বাড়ির দরজা বন্ধ করেছে। তবে বৃষ্টির তেজ কেমন সেটা পরিষ্কার নয়। জোরেও হতে পারে, আবার টিপ টিপ করেও হতে পারে। আরও কটা লাইন শুনলে হয়তো বোঝা যাবে। সব কটা প্রথম ২-৩ লাইনের মধ্যে থাকবে এমন আশা করা ঠিক নয়। গান, কবিতা, গল্প, উপন্যাসে এই ধরনের ফ্যাচাং থাকে। অনেক সময়েই আসল কথা থাকে শেষে। একরকম ভাবা হয়, ঘটে অন্যরকম। সেদিক থেকে ভাবলে গানের শেষ জানার জন্য অপেক্ষা করা উচিত। রাত কত, বৃষ্টি কত, এই সিচুয়েশনে আমার কি বাড়ি থেকে বেরোনো উচিত? না, এসবের কিছুই প্রয়োজন নেই। এখন মোটেও রাত নয়, বৃষ্টিও হচ্ছে না। এখন সকাল 10টা বেজে 12 মিনিট। চারপাশে ফ্যাটফেটে আলো। এই সাত সকালেই কড়া রোদ উঠেছে। আমি বাড়ি থেকে বেরোচ্ছি। গোড়াতেই বলেছি আমাকে পা টিপে টিপে নামতে হচ্ছে, কারণ আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। বাড়িতে আজ হুলুস্থুল কাণ্ড। আমার বাবার মতো একজন রবীন্দ্র পাগল মানুষ এই দিনে যে বাড়িতে হুলুস্থুল কাণ্ড করবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। ঘটনা নতুন নয়, প্রতি বছরই হয়। তবে হুলুস্থুল মানে হইচই, হাসাহাসি, ঠাট্টা তামাশা নয়, গুরু গম্ভীর পরিবেশ। একতলার ড্রয়িং রুমে সোফা, টেবিল, টিভি সরিয়ে পাতা হয়েছে ফরাস। রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনালি ফ্রেমে বাঁধানো ফটো। ফটো বড় নয়, মাঝারি। গলায় মোটা মালা দেওয়ার কারণে মানুষটার মুখ অনেকটা ঢাকা পড়ে যায়। ইচ্ছে করলে ফটো বদলানো যায়। বাবা রাজি নন। একমাত্র এই ফটোতেই নাকি তিনি রবীন্দ্রনাথের স্নিগ্ধ সৌম্য ভাব খুঁজে পেয়েছেন। ফটোর দুপাশে ফুলদানিতে রজনীগন্ধার স্টিক। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে খেপে খেপে লোক আসে। পাড়ার বয়স্ক মানুষেরা আসেন সকালের দিকটায়, একেবারে জলখাবার সেরে তবে যান। বিকেলের পর পাড়ার মায়েরা ছেলে মেয়েদের হাত ধরে আসেন। তখন টাইম টিফিনের। সকাল বিকেল দুবেলাই খাবারের মেনু এক। 4টে লুচি, আলুর দম, একটা করে মিষ্টি। এবছর 25শে বৈশাখ লোক কম এসেছিল, তাই বাবা মিষ্টির সংখ্যা বাড়িয়ে 2 করেছেন। অনেকে খান না, অসুবিধে নেই, প্যাকেটের ব্যবস্থা থাকে। প্যাকেটের উপর বাবার নির্দেশ মতো কুমু কিছুমিছু লিখে দেয়। এবার যেমন লিখেছে, 22শে শ্রাবণ, লহ প্রণাম। কুমু নানা ধরনের হাতের লেখা করতে পারে। লুচি, আলুর দমের প্যাকেটে সে ব্যবহার করে রাবীন্দ্রিক স্টাইল। ইচ্ছে করে 2টো কথা কেটে ফুল পাতা এঁকে দেয়, রবীন্দ্রনাথ যেমন করতেন। খাওয়া দাওয়ার সঙ্গে ফরাসে পা গুটিয়ে বসে গান, কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলে। সকালের সেশনে প্রায় কেউই কিছু বলেন না, নীরবে খান। বাবা নিজেই বকবক করেন। মাঝে মাঝে মা এসে গান ধরেন। বিকেলের সেশনে পার্টিসিপেশন বরং বেটার। পাড়ার মা, মাসি, পিসি হারমোনিয়াম বাজিয়ে প্রবল উৎসাহে গান ধরেন। 99% বেতাল, বেসুরো, ভুল কথা। তারা ছেলে মেয়েদেরও জোর করে গান করায়, কবিতা বলায়। ছেলে মেয়েরা যে সবসময় রাজি হয়ে যায় এমন নয়। তখন মায়েরা চোখ পাকিয়ে বলে, না করলে এরা কিন্তু লুচি দেবে না। ছেলেমেয়েরা তখন পরিত্রাহী চিৎকার করে ওঠে, মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। 2-4 লাইনের পরই কবিতা ভুলে যায়। বাবা মধুর হেসে বলেন, এতেই হবে, এতেই হবে। মুখস্থ করা বড় কথা নয় বাবা, মনীষীকে স্মরণ করাটাই বড় কথা। কুমু থাকে জলখাবার পরিবেশনের দায়িত্বে, আমাকে থাকতে হয় গেটে, পায়জামা পাঞ্জাবি পরে। কেউ এলে বলি, আসুন আসুন,
স্কুল জীবন থেকে এই কাজ করছি। একবার কলের মিস্ত্রি বানোয়ারকে চিনতে পারিনি, জোর করে ঘরে ঢুকিয়ে ফরাসে বসিয়ে দিয়েছিলাম। বানোয়ার বিহারের মানুষ, সে খুবই হতভম্ব হয়ে যায়। আমি যে ভুল করেছি সেটা বুঝতে পারি ঘরে ঢুকিয়ে দেওয়ার পর, কিন্তু তখন সিচুয়েশন কন্ট্রোলের বাইরে, কারণ বাবাও তাকে চিনতে পারেননি। কে জানে, পরিবেশ বদল হলে মানুষের চেহারাও হয়তো বদলে যায়। বাবা একসময় বানোয়ারকে বলে বসলেন, এবার আপনি কিছু বলুন। আশ্চর্যের কথা, বানোয়ার লজ্জা পাওয়ার গলায় ভাঙা হিন্দি ভাঙা বাংলায় ঠাকুরকে নিয়ে 4 লাইন বলেও ফেলল। তার ক্লাস 4-এর মেয়ে যখন স্কুলের বই খুলে দুলে দুলে হিন্দিতে আমাদের ছোট নদী কবিতাটা পড়ে, তখন নাকি তার ফেলে আসা নিজের গায়ের কথা মনে পড়ে ফেলে আসা নদীর কথা। বলতে বলতে বানোয়ারের চোখে জল চলে আসে। খুব স্বাভাবিকভাবেই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ আমাদের বাড়ি থেকে বেরোনোর কোনো প্রশ্ন নেই। ভোর হতে না হতে স্নান সেরে নিতে হয়, তারপর যে যার ডিউটিতে নেমে পড়ি। একটা বয়সে আমি আর কুমু আপত্তি করেছি, এ আবার কেমন কথা? রবীন্দ্রনাথ দেখিয়ে ধেড়ে ছেলে মেয়েকে জোর করে বাড়িতে আটকে রাখার অর্থ কি? ভূপতি হালদারের যদি প্রাণ চায়, উনি রবীন্দ্রনাথ নিয়ে মাতামাতি করুন, জন্মদিনে ধেই ধেই করে নৃত্য করুন, মৃত্যুদিনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদুন। আমাদের নিয়ে টানাটানি কেন বাপু? আপত্তি অবশ্য বাবার কাছে করার সাহস হয়নি, করেছি মায়ের কাছে। লাভ হয়নি। মা বাবার সাইড নিয়েছেন। সারা বছরই তো বাইরে বাইরে উড়ে বেড়াচ্ছ, বছরের 2টো দিন রবীন্দ্রনাথের মধ্যে থাকতে আপত্তি কিসের? বাঙালি হয়েছ, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করতে শিখতে হবে না? পরে দেখেছি মার বাবাকে সাপোর্ট করার পিছনে কারণ আছে। এই 2টো দিন মা ইচ্ছে মতো গান গাইবার সুযোগ পান। পরে দেখেছি মার বাবাকে সাপোর্ট করার পিছনে কারণ আছে। এই 2টো দিন মা ইচ্ছে মতো গান গাইবার সুযোগ পান। ঘুরতে ফিরতে ফরাসপাতা ঘরে ঢুকে টুক করে 2টো গান গেয়ে আসেন। বাধা দেওয়ার কেউ নেই, বারণ করার কেউ নেই, তুলে দেওয়ার কেউ নেই। বরং লুচি আলুর দম খেতে খেতে সকলেই বলে, বাহ বাহ, কি গলা, কি সুর, কি কথা! যেন রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে, প্রাণ মনে ধরি রাখো আনন্দ বন্ধনে। গানের কথা রবীন্দ্রনাথের নয়, লেখা আমার মায়ের। অথবা আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে। গানের সুর রবীন্দ্রনাথ দেননি, দিয়েছেন আমার মা সোহিনী হালদার। মিষ্টি খাওয়ার সময় শ্রোতাদের তারিফ বেশি পাওয়া যায়। রস লাগা হাতে তাদের কেউ কেউ এমন হাততালি দিয়ে ওঠেন, মনে হয় এতক্ষণ গান গেয়ে উঠলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি ছাড়া এই সুযোগ মা কোথায় পাবেন? কোথাও পাবেন না, কারণ মায়ের গলায় সুর কম। আমি দেখেছি যাদের গলায় সুর কম তারা গান গাইতে সব থেকে পছন্দ করে। রবীন্দ্রনাথের গানের বেলায় এই ঘটনা সব থেকে বেশি ঘটে। আজ আমি পড়েছি বিরাট বিপদে। 22শে শ্রাবণ হলেও আজ আমি বাড়ি থাকতে পারবো না। আজ তুলি প্রতিশোধ নেবে। ফরাসপাতা ঘরে মা গান গেয়ে বলছে, তুমি যেও না, তুমি যেও না। কিন্তু আমার এ কথা শুনলে চলবে না, আমাকে যেতে হবে। ঠিক 11টার সময় তুলির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। তুলি আমাকে বলেছে 1 মিনিটও যেন দেরি না হয়। আমি হ্যাবলা ক্যাবলা মানুষ, তুলির মতো সুন্দরী স্মার্ট আধুনিক মেয়ের হুকুম অমান্য করার সাহস আমার নেই। তুলির সঙ্গে আগে কখনো এত সকালে আমি দেখা করিনি। আমাদের 5 বছরের প্রেম। প্রেম করেছি বিকেলে। সেই বিকেল কোনো কোনো দিন রাত পর্যন্ত গড়িয়েছে, তবে বেশি রাত নয়, কম রাত। শুনে কি মনে হচ্ছে আমি একজন স্কুল কলেজে পড়া ছোট ছেলে? না, আমি চাকরি করা একজন অ্যাডাল্ট যুবক। কিন্তু আমার বেশি রাত পর্যন্ত বাইরে থাকার নিয়ম নেই। ভূপতি হালদার যতই রবীন্দ্রনাথের নাম শুনে চোখ বুজে ফেলুন, তিনি একজন কড়া প্রকৃতির মানুষ। আশা করি এতক্ষণে সেটা খানিকটা বোঝাও গেছে। মানুষ কড়া না নরম বোঝার জন্য নানা টেকনিক আছে। তার একটা হলো মর্নিং ওয়াক। জ্ঞান হওয়ার পর থেকেই বাবাকে দেখছি ঘড়ি দেখে মর্নিং ওয়াক করেন। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতে বাদ নেই। উপরন্তু বৃষ্টিতে ভদ্রলোক ছাতা মাথায় হাঁটেন। কনকনে শীতে দেখেছি গায়ে চাদর, মাথায় মাংকি ক্যাপ, গম্ভীর মুখে হেঁটে চলেছেন হনহনিয়ে। সেই হাঁটার মধ্যে একটা দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার টাইপ ভঙ্গি। আমরা তখনই বুঝেছিলাম এই মানুষ কড়া। পরে বুঝলাম শুধু কড়া না, বেশি কড়া। বেশি কড়া হওয়ার কারণে আমার বাবা মর্নিং ওয়াকের সময় মানুষ চিনতে পারেন না, কথা বলেন না, এমনকি বাড়ির লোককেও নয়। একটা ঘটনা বলি।
সেবার বড় মামা পাটনা থেকে আমাদের বাড়ি বেড়াতে এলেন। কাক ভোরের ট্রেন থেকে নামলেন হাওড়া স্টেশন। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি। বাড়ি নয়, আমাদের গলির মোড়। বাবা তখন মর্নিং ওয়াকে বেরিয়েছেন। বড় মামা বাবাকে দেখে উল্লসিত হলেন। চিৎকার করে বললেন, ভূপতি, ভূপতি, আরে ও ভূপতি! বাবা মুখ তুলেও তাকালেন না। অপমানিত বড় মামা ট্যাক্সি ঘুরিয়ে বালিগঞ্জে পিসির বাড়ি চলে যান। পরে বাবা গম্ভীরভাবে বললেন, আমার কিছু করার ছিল না। এই বাবার কথা অমান্য করব কিভাবে? বাড়ি ফিরতে রাত হলে উনি আমাকে বলেন, নিজে রোজগার করলেই উশৃঙ্খল জীবনযাপন করার লাইসেন্স পাওয়া যায় বলে তো শুনিনি। আমি মাথা চুলকে বলেছিলাম, অনেক সময় অফিসের কাজে দেরি হয়ে যায়। দেরি? সরকারি অফিসে আবার দেরি কিসের হে? করো তো কনিষ্ঠ করণিকের কাজ। আমি আমতা আমতা করে বললাম, অনেক সময় আউটডোরে কাজ থাকে তো। আউটডোর? তুমি কি ফিল্ম স্টার নাকি যে আউটডোরে গিয়ে শুটিং করবে? এরপর যেদিন আউটডোর থাকবে আমাকে খবর দেবে, আমিও যাব। এরপর আর রাত করে বাড়ি ফেরার উপায় আছে? তুলি আজ আমাকে তার সল্ট লেকের বাড়িতে যেতে বলেছে। ঠিক বাড়িতে নয়, বাড়ির বাইরে। ওদের বাড়ির বাইরে যে বড় লোহার গেটটা আছে তার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। 3 দিন আগে সাউথ সিটি হলে জিলেটো আইসক্রিম খেতে খেতে সে যখন আমাকে এইসব কথা বলে আমি ঘাবড়ে যাই। এত সকালে তুলি আমাকে কেন ডাকছে? ওর বাবার রাগ কি আরো বেড়েছে? আমাকে মারধর করবেন? করতেই পারেন। ভদ্রলোক একসময় মিলিটারিতে ছিলেন, বড় অফিসার। মিলিটারির মানুষেরা যেমন প্রাণ খুলে হাসতে পারে, তেমনি গোফ চুমড়ে রাগতেও জানে। ওদের হাসিও থামতে চায় না, রাগও চট করে কমতে চায় না। তার উপর ভদ্রলোকের শরীর স্বাস্থ্য ভালো। আমাকে মারতে মোটেও পরিশ্রম করতে হবে না। এখন মনে হচ্ছে, কেন যে মরতে মিলিটারির কন্যার সঙ্গে প্রেম করতে গেলাম। আমি একটা নরম সরম ভীতু ক্যাবলা ভ্যাবলা ছেলে, এসব কি আমাকে মানায়? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম। তুলি বা মরতে মিলিটারির মেয়ে হতে গেল কোন দুঃখে? আচ্ছা, তুলির বাবার কি আরো কঠিন কোনো পরিকল্পনা আছে? মারধরের থেকেও বেশি? ওর কাছে বন্দুক আছে, ছাদ থেকে গুলি করবে না তো? সেই জন্যই কি আমাকে বাড়ির বাইরে দাঁড়াতে বলেছে? তুলি কি এইরকম নিষ্ঠুর একটা কাজ করতে পারবে? আমাকে ডেকে নিয়ে গিয়ে বাবার হাতে বন্দুক তুলে দেবে? দিলে দেবে, পিতার অপমানের প্রতিশোধ নেওয়ার অধিকার কন্যার তো আছেই। কি আর বলবো? আমার ঘাবড়ানোর আরও কারণ আছে। 22 তারিখ বাড়ি থেকে বেরোবো কি করে? বাবাকে কি বলবো? উফ, বাবাতে বাবাতে আমি দেখছি একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। একদিকে নিজের বাবা, অন্যদিকে তুলির বাবা। 22 তারিখ কিভাবে বাড়ি থেকে বেরোবো এ কথা তুলিকে আমি শপিং মলে বসে বলিনি। বলা যাবে না। 22শে শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ। আমি নিশ্চিত রবীন্দ্রনাথ শুনলে তুলি শপিং মলে বসেই ভয়ঙ্কর কাণ্ড ঘটাত। তার মাথায় আগুন জ্বলে উঠত। হাতে ধরা আইসক্রিমের কাপটা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারতেও পারে। প্রেমিককে প্রকাশ্যে আইসক্রিম ছুঁড়ে মারাটা উচিত নয়, কিন্তু তুলির ক্ষেত্রে উচিত হতো। কিছুদিন তাদের সঙ্গে আমার বাবা যে কাণ্ড করেছেন, তাতে আইসক্রিম কেন, তুলি পাথর ছুঁড়ে মারলেও আমি অবাক হতাম না। অন্তত তার বাবার বন্দুকের গুলির থেকে সেটা ভালো হতো। হাসপাতালে গিয়ে চিকিৎসার চান্স থাকতো। গুলি টুলি হলে তো সে সুযোগও থাকবে না। এতক্ষণ উপঘটনায় ঘোরাফেরা করলাম, এবার আসি মূল ঘটনায়। অনেক ক্ষেত্রে মূল ঘটনার থেকে উপঘটনার আড়ম্বর বেশি হয়। ঝাপসা গাছের ডালপালা আগে চোখে পড়ে, মূল কাণ্ড দেখা যায় পরে। কোনো কোনো সময়ে কাণ্ড হয়তো দেখাই গেল না, তবে আমার এই কাহিনীতে তা দেখা যাবে। গত মাসে আমার আর তুলির বিয়ের প্রস্তাব নিয়ে তুলির বাবা আমাদের বাড়ি গিয়েছিলেন। আমি খুবই নার্ভাস ছিলাম। ভূপতি হালদার বিষয়টি কিভাবে নেবেন বুঝতে পারছিলাম না। আবার অন্য কোনো উপায়ও ছিল না। বিয়ের আগে বলা বলির ফরমাল একটা ব্যাপার তো আছেই। আমি বিয়ের আগেই তুলির মিলিটারি বাবার কাছে গিয়ে ঢোক গিলে মাথা চুলকে ঘেমে বিষম খেয়ে কথাটা পেড়েছিলাম। যদি কিছু মনে যদি কিছু না মনে করেন একটা কথা বলি। আম, আমি আমি মানে আমরা তুলি আমাকে আমি তুলিকে আমরা এবার বিয়ে। ভদ্রলোক আমাকে থামিয়ে হো হো করে হেসে ওঠেন। বুঝে গেছি ইয়াংম্যান, সব বুঝে গেছি। আর বলতে হবে না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তোমরা বিয়ে করবে, এই তো। এ তো দারুণ সুখবর। তুমি আমাকে বললে, আমি এবার তোমার বাবা মায়ের কাছে যাব। তাদের কাছে গিয়ে বলবো, অনুগ্রহ করে আপনারা কি আমার কন্যাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন? যদি করেন, আই উইল বি গ্রেটফুল। সেই গ্রেটফুল হতেই যাওয়া। তুলির মা মারা গেছেন ছোট বয়সে। তুলির বাবা একাই এসেছিলেন আমাদের বাড়ি।
আজ একতলার যে ঘরে 22শে শ্রাবণ পালিত হচ্ছে, চা বিস্কুট সিঙ্গাড়া নিয়ে তুলির বাবার সঙ্গে সেখানেই আমার বাবার কথাবার্তা শুরু হয়। এটা সেটা বলার পর তুলির বাবা কাজের কথা এলেন। আপনারা এবার একদিন আমার বাড়িতে আসুন, আমার মেয়েকে দেখে যান। ভূপতি হালদার বললেন, ছি ছি, আপনার মেয়েকে দেখবার কি আছে? আমার ছেলে পছন্দ করেছে, এটাই যথেষ্ট। নিখিলেশের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। সন্তানের রক্তের মধ্যে পিতামাতার রুচি মিশে থাকে, সে ভুল করবে না। সে যখন তুলিকে পছন্দ করেছে, তার অর্থ আপনার মেয়ে এ বাড়ির উপযুক্ত। দরজার আড়ালে দাঁড়িয়ে আমি অবাক হলাম। বাহ, বাবার কথার মধ্যে একটা পুরনো বাংলা সিনেমার গাউন পরা, মুখে চুরুট ঝোলানো কমলমিত্র ভাব। তুলির বাবাকে দেখলাম, খুব খুশি। তিনি হো হো আওয়াজে হেসে বললেন, ভেরি গুড। এরকম বাড়িতে মেয়েকে দিতে পারছি বলে আমি গর্বিত। তবু আমার মেয়েকে তো আপনার কিছু জিজ্ঞেস করার থাকতে পারে। বাবা মুখ তুলে বললে, বেশি কিছু নেই, দু একটা আছে, ম্যাক্সিমাম 5-6টা। আমি চমকে উঠলাম। তুলিকে আবার বাবার কি প্রশ্ন? কি পড়ছো? চাকরি করবে? রান্না করতে জানো? চাকরি করলে রান্না করবে কি করে? তুলির বাবা হাসি মুখ করে বললেন, সেই 5-6টা কোশ্চেনই না হয় মেয়েকে করবেন, তারপর ডিনার খেয়ে চলে আসবেন। রবীন্দ্র পাগল ভূপতি হালদার এবার দুম করে একটা বাড়াবাড়ি করে বসলেন। বললেন, প্রশ্নগুলো আপনাকে করলেও হয়। বললাম তো, সন্তান যেমন পিতামাতার শিক্ষা রুচি বহন করে, পিতামাতাও তেমন সন্তানের শিক্ষা রুচি জ্ঞান ধারণ করেন। বহন ধারণ শব্দগুলো তুলির বাবার ক্ষেত্রে খানিকটা কঠিনই হলো। তিনি বললেন, ক্যারি করা বলছেন? বাবা হেসে বললেন, রাইট। তুলির বাবা সোফায় হেলান দিয়ে দুহাত ছড়িয়ে বললেন, ইন্টারেস্টিং, এমন তো আগে কখনো শুনিনি, খুবই এক্সেপশনাল। নিন, শুরু করুন মিস্টার হালদার। করব? বাবার ঠোঁটের কোণে মৃদু হাসি। আমার বুক কেঁপে উঠল। কুমু আমার পাশেই দাঁড়িয়েছিল, আমার হাত ধরল খিমচে। সেও প্রমাদ গুনল, বাবা একটা কেলেঙ্কারি করে না বসে। শিওর? তুলির বাবা বললেন, গলায় জোর। মিলিটারি মানুষের গলায় জোর তো হবেই। বাবা সামনের দিকে ঝুঁকে নিচু গলায় বললেন, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা কেমন ছিল বলতে পারেন মিস্টার দত্ত? তুলির বাবা ভুরু কুঁচকে বললেন, হোয়াট? বাবা এবার ইংরেজিতে বললেন, হোয়াট ওয়াজ দ্য হাইট অফ টেগর? তুলির বাবা কাঁধ ঝাঁকিয়ে বললেন, এটা আমি কি করে জানব? আই ডোন্ট নো। বাবা অবাক হয়ে বললেন, বাঙালি হয়ে এত বড় একজন বাঙালির উচ্চতা জানবেন না? সে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, উনি ছিলেন 6 ফুট 3 ইঞ্চি লম্বা। নিন, নেক্সট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জোব্বা বানাতেন যে দর্জি, তার নাম কি? তুলির বাবা এবার থমথমে গলায় বললেন, আর ইউ জোকিং মিস্টার হালদার? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? মেয়ের বিয়ের সঙ্গে রবীন্দ্রনাথের ড্রেসের সম্পর্ক কি? বাবা জোর গলায় বললেন, অবশ্যই সম্পর্ক আছে। যে বাড়ির মেয়ে আমার বাড়িতে আসছে, রবীন্দ্রনাথ সম্পর্কে সেই বাড়ির মেয়ের জ্ঞানগম্যি কতটা আমি জানব না? শুধু আমি নই, প্রতিটা বাঙালি পরিবারের জানা উচিত। মিস্টার দত্ত, বংশ পরিচয় তো বন্দুক চালাতে পারলেই হয় না, গীতাঞ্জলি গীতবিতানও ঘাঁটতে হয়। তুলির বাবা দাঁত দিয়ে ঠোঁট কামড়ালেন। তার গাল লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তিনি ভয়ঙ্কর অপমানিত হয়েছেন। আমি ঘামছি। বাবা এটা খুবই অন্যায় করছেন। তিনি যেসব প্রশ্ন করছেন তার সঙ্গে গীতাঞ্জলি গীতবিতানের কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথের হাইট বা জব্বার টেলরের নাম কি ওসব বইতে আছে? বাবা সেই অপমানের আঁচ আরও বাড়িয়ে দিলেন। ঠিক আছে, এটাও আমি বলে দিচ্ছি, ভদ্রলোকের নাম ছিল ওস্তাগর ফতেউল্লাহ। বাবা মৃদু হাসলেন, ব্যঙ্গের হাসি। আপনি যদি চান আমি প্রশ্ন বন্ধ করতে পারি, আমি বুঝতে পারছি আপনার সমস্যা হচ্ছে। তুলির বাবা হুঙ্কার দিলেন, কি বুঝেছেন? কিচ্ছু বোঝেননি। নিন, আপনার থার্ড প্রশ্ন করুন। মিস্টার দত্ত, মনে হচ্ছে আপনি বিপদে পড়েছেন। আচ্ছা বলুন দেখি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা গানটা কোন তালের উপর আছে? ভেতরে ভেতরে তুলির বাবা ফুঁসছেন, বাইরে আমি কাঁপছি। বাবা শান্ত গলায় বললেন, ঝম্পক তাল। এটা কিন্তু জানা উচিত ছিল। এই গান আমরা সবাই জানি। জানি কিনা, জানা জিনিসের কিছু অচেনা থাকবে, এটা কেমন কথা? তুলির বাবা গড় গড় আওয়াজ করে বললেন, নেক্সট। আচ্ছা, এবার সহজ প্রশ্ন। হে ধরণী, কেন প্রতিদিন তৃপ্তিহীন একই লিপি পড়ো ফিরে ফিরে? এই কবিতাটি কোন জাহাজে বসে লেখা? তুলির বাবা উঠে দাঁড়ালেন। বাবা বললেন, জাহাজের নাম হল
হারু না মারু? কবি ১৯২৪ সালে এই জাহাজে করে। তুলির বাবা চিৎকার করে উঠলেন, শাট আপ! ইউ আর ইনসাল্টিং মি। আমাকে অপমান করছেন। এক মুহূর্ত আমি আর এ বাড়িতে থাকব না। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা এখানেই ফিনিশ। গুড বাই। রাতে তুলি আমাকে মেসেজ পাঠালো, আই শ্যাল কিল ইউ। সেদিন শপিং মলে বসে আমি শান্ত গলায় বললাম, বাড়ির বাইরে কেন তুলি? তুলি ভুরু কুঁচকে বলল, বাড়ির বাইরে হলে তোমার সমস্যা কি? আমি ঢোক গিলে বলি, না, সমস্যা কিছু না, ভেতরে গেলে এক কাপ চা খেতাম, তোমার বাবার সঙ্গে দুটো কথা হতো, এই আর কি। চামচের কোনায় আইসক্রিম মুখে নিয়ে তুলি নির্লিপ্ত গলায় বলল, দুটো কেন? বাবা তোমার সঙ্গে একটা কথাও বলতে চায় না, আমিও চাই না। নেহাত আমি তোমার সঙ্গে প্রেম করি, তাই বলতে বাধ্য হই। প্রেম না করলে বলতাম না। কাতর গলায় আমি বললাম, আমি কি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব? তুলি আইসক্রিমের বাটিতে মন দিয়ে বলল, কোনো লাভ হবে না। আমি তো কোনো অন্যায় করিনি তুলি। অন্যায় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমার বাবা। রবীন্দ্রনাথ যদি আজ এত বড় একটা ব্যাপার না হতেন, তাকে নিয়ে জানাজানিরও কিছু থাকতো না। বাবা প্রশ্নও করতে পারতেন না। আমাদের বিয়েটা হয়ে যেত। নি, আমার বাবা কাজ করেছেন মিলিটারিতে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর রিসার্চ করেননি। তোমার বাবা এটা ভালো করেই জানতেন। তবু তিনি তাকে এসব প্রশ্ন করে হেয় করেছেন। সবাইকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। তোমার বাবা কি বন্দুক চালাতে পারবেন? আমার বাবা যদি তার হাতে একটা AK-47 রাইফেল ধরিয়ে দিতেন, কি হতো? আমি ঠিক করেছি এই অপমানের প্রতিশোধ নেব। এই কারণেই পরশুদিন তোমাকে ডেকেছি। তুমি আর একটা আইসক্রিম বলো, জিলেটও বলবে। ইটস ফ্যান্টাস্টিক। সেই পরশুদিন হলো আজ, 22শে শ্রাবণ। আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি তুলির বাড়ির সামনে। আমার হাঁটু কাঁপছে। প্রতিশোধ কেমন হবে? আচ্ছা, আমি কত বড় বোকা! যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার আর কোনো চান্স নেই, দুদিন পরে যার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, হয়তো সে বিয়ে করে হনলুলু উড়ে যাবে। হয়তো আমি বিয়ে করে আলো যে আজ গান করে মোর প্রাণে গো, কে এলো মোর অঙ্গনে কে জানে গো টাইপ বউ বিয়ে করে আনবো। তুলির সঙ্গে আমার মুখ দেখা দেখি হবে না, অথচ সেই মেয়ের কথা মতো সুর করে চলে এলাম কেন? গুলি খাওয়ার জন্য? তুলি ঝাঁঝালো মেয়ে, তাকে আমি ভয় পাই। কিন্তু এতটা ভয় কি পাই? কেটে পড়লে কেমন হয়? ঠিক হয়, উচিত হয়। বাড়িতে গিয়ে 22শে শ্রাবণে জয়েন করব। চলে যাব মন স্থির করেও যখন যেতে পারছি না, ঠিক তখন তুলিদের বাড়ির লোহার গেটটা খুলে গেল। হুশ করে বেরিয়ে এলো লাল টুকটুকে গাড়ি। আমি চমকে মুখ ঘুরিয়ে দেখলাম চালকের আসনে তুলি। তুলি ঝুঁকে পড়ে দরজা খুলতে খুলতে ধমক দিয়ে বলল, হাঁ করে কি দেখছো? উঠে এসো। ভ্যাবাচাকা খেয়ে আমি গাড়িতে উঠতে উঠতে দেখলাম তুলিকে দারুণ লাগছে। সে পরেছে শাড়ি। সেই শাড়ির রং শ্রাবণের আকাশের মতো। শুকনো খটখটে শ্রাবণ নয়, জলে মেঘে মাখামাখি হওয়া শ্রাবণ। আমি ভয়ে ভয়ে গলায় বললাম, তুলি, তুমি কি গাড়ি চালাতে পারো? শিখছি। একদিন এক একটা শিখছি। কোনোদিন ব্রেক, কোনোদিন গিয়ার, কোনোদিন স্পিড। আজ যেমন স্পিড শিখব, তোমাকে নিয়ে 80, 90, 100-এ ছুটব। সমস্যা হলো, বাবা আমাকে বলেছিল আগে ব্রেকটা শিখে নে, তারপর স্পিডে যাবি। আমি ঠিক করেছি ব্রেকটা সবার শেষে শিখব। আমি ঢোক গিলে আমতা আমতা গলায় বললাম, এটা কি ঠিক হবে তুলি? ব্রেক শেখনি অথচ জোরে গাড়ি চালাবে? তাছাড়া আজ 22শে শ্রাবণ। এই কথাটা বলার কোনো মানে নেই। গাড়ির স্পিডের সঙ্গে 22শে শ্রাবণের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আসলে নার্ভাস হলে মানুষ যা খুশি বলে বসে, তার কোনো মানে আছে কিনা বুঝতে পারে না। তুলি গাড়ির গতি বাড়িয়ে আমার দিকে মুখ ফেরালো। হিস হিসে গলায় বলল, জানি আজ 22শে শ্রাবণ, সেই কারণেই তো প্রতিশোধ নেয়ার জন্য আজকের দিনটা বেছেছি। আমি কপালের ঘাম মুছে স্মার্ট হাসি হাসার চেষ্টা করলাম। নিউ টাউনের ঝকঝকে রাস্তায় ঢুকে পড়েছি। তুলি গাড়ির গতি বাড়াচ্ছে হুড়মুড় করে। স্পিডোমিটারের কাঁটা ঘুরছে বনবন করে। ঠোঁটের কোণে হেসে তুলি বলল, নি, তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি দাঁড় করাচ্ছি, তুমি নেমে যাও। নো প্রবলেম। উল্টো দিকে ফেরার বাস পাবে। ইউ আর ফ্রি, মুক্ত। তুলি সত্যি সত্যি গাড়ির গতি কমিয়ে দিল। আর আমি আবার একটা বোকামি করে বসলাম। তুলির কাঁধে হাত রেখে শুকনো হেসে বললাম, থামবে না,
স্পিড বাড়াও। তুলি ওর কাঁধে রাখা আমার হাতের দিকে তাকিয়ে বড় সুন্দর করে হাসল। মেয়েটার এই একটা গুণ, রেগেও মেয়ে সুন্দর করে হাসতে পারে। বলল, স্পিড তো বাড়াতেই হবে। ম্যারেজ রেজিস্টারের বাড়িতে ঠিক সময় পৌঁছতে হবে না? ম্যারেজ রেজিস্টার? তুলি ঝড়ের গতিতে সামনের গাড়িটাকে ওভারটেক করল। তারপর আমার দিকে না তাকিয়েই বলল, আজ অফিস ছুটি, তাই ম্যারেজ রেজিস্টারের বাড়িতেই সই সাবুত হবে। সব ব্যবস্থা করা আছে। 22শে শ্রাবণ তারিখটা তো মিস করতে পারি না। আজই প্রতিশোধ নেওয়ার পক্ষে সবচেয়ে ভালো দিন। তুমি কি বলনি? আমাদের একতলার ঘরে ফরাসের উপরে বসে আছে তুলি। তাকে কি বাড়ির নতুন বউয়ের মতো দেখাচ্ছে? বুঝতে পারছি না। বাড়িতে ঢুকে তুলি মাথায় ঘোমটা দিয়ে ভক্তি ভরে ভূপতি হালদারকে প্রণাম করেছে। তারপর কঠিন গলায় বলেছে, বাবা, আমি আপনার রবীন্দ্রনাথের হাইট জানি না, জব্বার টেলরের নাম জানি না, গানের তাল জানি না, কিন্তু আমার রবীন্দ্রনাথের গান জানি। আমি একখানা গান গাইব। তুলি খালি গলায় গাইছে, এই শ্রাবণ বেলা বাদল ঝরা, যুথিবনের গন্ধে ভরা। তুলি এত সুন্দর গাইতে পারে? কই, আমি তো জানতাম না। ভাগ্যিস আজ 22শে শ্রাবণ।